আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের বাচ্চারা, খুব ক্রিটিক্যাল একটা সময়ের মধ্য দিয়ে তোমরা যাচ্ছ। এইচএসসি পরীক্ষার মাঝখানে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার মাঝখানে এত ঝামেলা হইলে আসলে কারো ভালো লাগে না। তোমাদের জায়গায় থাকলে আমিও বিরক্ত হইতাম। তো আসলে যার কষ্ট সে বোঝে। তোমরা ভালো বুঝতেছো তোমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ। আমরা যারা দূরে আছে, যে টিচার হিসাবে আছে, আমাদের কাছে মনে হবে যে না, আমরা তো ভালোই আছে, গ্যাপ পাইলো 2 মাসের, কি হবে। বাট বাস্তবতা হচ্ছে তোমাদের বিষয়টা তোমরা ভালো বোঝো। তো তোমাদের আসলে করণীয় কি? রুটিন দিয়ে দিয়েছে, তোমাদের এক গ্রুপ অটো পাস চাচ্ছে। একটা জরিপে দেখলাম সেখানে নাকি 95 থেকে 95% মানুষ সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হচ্ছে রেজাল্ট চাচ্ছে। কি করবা? আবার কেউ পড়ালেখা করতে চাচ্ছে, তারা কি করবা? তো সেটা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব। তো আজকে রুটিন দেওয়ার পরে আমি আমার গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম অটোপাস নিয়ে, যে আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে অটোপাস দেওয়ার সম্ভাবনা কম। তো সেখানে কিছু স্টুডেন্ট এসে আমাকে গালাগাল করেছে, কারণ এক আন্দোলন সংগ্রামের পর তোমাদের কাছে মনে হচ্ছে যে গালি দিলেই হয়তো হচ্ছে অনেক কিছু উদ্ধার হয়ে যাবে। আবার এক গ্রুপ স্টুডেন্ট এসে আমার সাথে খুব সুন্দর যুক্তিতর্ক উপস্থাপন করেছে যে ভাইয়া এই কারণে অটোপাস দরকার, এই কারণে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আমাদের রেজাল্ট দিতে পারে, আমাদের সাথে এই অন্যায় হচ্ছে। তো অনেকের অনেক কমেন্ট দেখে আমার যে আসলে চিন্তাধারা, সেই চিন্তাধারার মধ্যে একটু পরিবর্তন এসেছে। আমিও আসলে তোমাদের পুরো বিষয়টার সাথে একটু কানেকশন ফিল করতে পারছি। তো সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আবার এক গ্রুপ পড়ালেখা করতে চাচ্ছ, তারা কিভাবে পড়ালেখা করবা সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো আমি একটু প্রথমে রুটিনটা নিয়ে কথাবার্তা বলি। দেখো, রুটিন দিয়েছে তোমাদের সায়েন্স বিভাগের পরীক্ষা হচ্ছে 12 সেপ্টেম্বর থেকে শুরু। রসায়ন প্রথম পত্র পরীক্ষা, 15 সেপ্টেম্বর রসায়ন দ্বিতীয় পত্র, 22 সেপ্টেম্বর জীববিজ্ঞান প্রথম পত্র, 24 হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, 1 অক্টোবর উচ্চতর গণিত, 3 অক্টোবর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। প্র্যাকটিক্যাল পরীক্ষা দিছে 15 থেকে 24 অক্টোবর পর্যন্ত। তো আমার প্রথম কথা, বাস্তবতা হইল যে পরীক্ষা নিতে চাচ্ছে শিক্ষা বোর্ড থেকে, খুব ভালো কথা, কিন্তু শিক্ষা বোর্ডে ভাইরাস কিন্তু এখনও যায় নাই। শিক্ষা বোর্ডে আমাদের যে শিক্ষা বোর্ডের হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বা হচ্ছে এক্সাম কন্ট্রোলার যারা ছিল আগে স্বৈরাচার আমলে, তারাই কিন্তু রয়ে গেছে। এবং আমাদের শিক্ষা উপদেষ্টা হিসাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসই দায়িত্বে আছে। এটা নিয়ে আমি বলছিলাম একটা কথা, যে ওনার জায়গায় অন্য কেউ আসলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে ভালো হইতো, তারা অ্যাক্সেসেবল থাকতো আমাদের জন্য। এখন উনি দেশের প্রধান, যেহেতু ওনাকে আসলে অ্যাক্সেস করাটাই টাফ, কঠিন বিষয়। সো এখানে আসলে ভাইরাস দূর হয়নি। যারা আমাদের বন্যার সময় একটা আন্দোলন হইলো, সেই বন্যার জন্য আমরা পরীক্ষা পিছাইতে চাইছি, যারা ওই টাইমে হচ্ছে যে পরীক্ষা পিছাবে না একটা ভাব ধরেছিল, তারা কিন্তু এখনো রয়ে গেছে। স্পেশালি ডক্টর তপন কুমার সরকার, যে হচ্ছে যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, উনি কিন্তু এখনো রয়ে গেছে। সো এখান থেকে আসলে যৌক্তিক কোনো সিদ্ধান্ত আসবে এটা আমি এক্সপেক্টও করি না। প্রথম কথা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা নিলেও এই এত গ্যাপ দিয়ে রুটিনটা করার মানেটা আসলে কি? এই 12 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত 6টা পরীক্ষা নিচ্ছে, এত লম্বা গ্যাপের তো কোনো দরকার নাই। এখানে সুন্দর হচ্ছে যে পরীক্ষা নেওয়া যায় তো 12, 15, তারপর হচ্ছে যে একটু গ্যাপ দিয়ে হচ্ছে যে 19, 21 বা 22, তারপর হচ্ছে যে আমাদের এখানে 25, 27, এভাবে হচ্ছে পরীক্ষাটা সুন্দর করে নিয়ে জাস্ট 1 সপ্তাহ গ্যাপ দিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শুরু করতে পারতো হচ্ছে যে 1 অক্টোবর থেকে প্র্যাকটিক্যাল শুরু করে 10 অক্টোবরের মধ্যে শেষ করে দিতে পারতো। অথবা এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা তো এইচএসসির বাচ্চাদেরকে ছাড় দেওয়া যাইতো। আমার কাছে মনে হয় যে প্র্যাকটিক্যালটা ওদের, যেহেতু 2 মাসের একটা গ্যাপ হয়েছে, ওদের পরীক্ষা শুরু হয়েছে 30 জুন, 30 জুন থেকে শুরু করে হচ্ছে যে 11 জুলাই পর্যন্ত ওদের পরীক্ষা চললো। তারপর হচ্ছে 11 বা 13 জুলাই মনে হয় পরীক্ষা চললো। এরপর হচ্ছে ওদের গ্যাপ, জুলাই গেল, আগস্ট গেল, সেপ্টেম্বর গেল, 2 মাসের একটা গ্যাপ। এই 24 ব্যাচ যেহেতু এত একটি স্ট্রাগল করছে, সো আমার কাছে মনে হয় ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা অন্তত মিনিমাইজ করা যায়। তো এই দাবিটা আমি যৌক্তিক হিসাবে মনে করি, যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা মিনিমাইজ করে ওদের নাম্বারটা প্র্যাকটিক্যালের একটা স্পেসিফিকভাবে, যদি মনে হয় যে না প্র্যাকটিক্যাল কলেজের পরীক্ষার উপর ভিত্তি করে বা ওরা এখানে যে নাম্বারটা পাবে সেটার উপর পার্সেন্টেজ করে প্র্যাকটিক্যালের নাম্বার দেওয়া, তাহলে আমার কাছে মনে হয় যৌক্তিক। কারণ ওরা অলরেডি 2 মাস পিছিয়ে আছে। এরপর পরীক্ষাটা এমনভাবে রুটিন করা যে আরও একদম 12 সেপ্টেম্বর শুরু করে 24 অক্টোবর পর্যন্ত চলে যাচ্ছে, এইটা আমার কাছে মনে হয় যে একটু ঝামেলাপূর্ণ জায়গা। এই জায়গাটা একটু কনসিডারেশন করা যায়। তো পরীক্ষাগুলো একটু শর্ট টাইমে নিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা অফ করে আমরা ওদের একটা
যৌক্তিক কিছু করতে পারতাম। এখন আমার কাছে আমার কিছু স্পেসিফিক প্রশ্ন, এখন যদি এই রুটিনে পরীক্ষা হয়, বাচ্চারা অনেকে আন্দোলন করতে চাচ্ছে, আন্দোলন হয়তো হবে 24-এর শিক্ষার্থীর, এটা তোমাদের উপর টোটালি আপ টু ইউ, যে তোমরা যদি অটোপাস বা এই রিলেটেড আন্দোলন করতে চাও অবশ্যই করতে পারো। এখন এই রুটিন অনুযায়ী যদি পরীক্ষা হয় তাহলে এইচএসসি রেজাল্ট ডিসেম্বরের ফার্স্ট উইকে দিবে, কারণ মূলত এই রিটেন শেষ হয় যখন, এরপরে হচ্ছে এইচএসসি রেজাল্টটা দেয়। আর মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে এটা নিয়ে তোমাদের অনেকের মনে প্রশ্ন। মেডিকেল ভর্তি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে বলে আমার ধারণা। এখন এখানে বড় একটা ঝামেলা যে সিলেট বোর্ডে কিন্তু অনেকগুলো পরীক্ষা বাকি আছে। সিলেট বোর্ডে কিন্তু হচ্ছে 4টা পরীক্ষা বাকি আছে, বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড। সিলেট বোর্ডে যে 4টা পরীক্ষা আছে সেটা কবে হবে সেটারও তো কোনো আপডেট দেয় নাই। সেটা হজবরল মার্কা সিচুয়েশন এবং কোনো মানে এক্সপ্লেনেশন নেই কারো পক্ষ থেকে, কেউ কিছু বলতেছে না যে একটা রুটিন দিয়ে দেওয়ার কারণ ড্রপ করে দিলাম। বাট এখানে যে আসলে কিছু ঝামেলা আছে সেগুলো নিয়ে কেউ কথা বলতেছে না। ঝামেলা কি? এক নম্বর হচ্ছে এই যে এইচএসসি 24-এর কিছু বাচ্চা আহত আছে তাদের কি, এখন কয়জন আহত এটার তো কোনো হিসাব নাই। 10 জন আহত হইতে পারে, 20 জন আহত হইতে পারে, 100 জন আহত হইতে পারে। যারা স্প্রিন্টারের বুলেট খাইছে বা কোনো সমস্যা হয়েছে এদের কি হবে? এদের তো হচ্ছে যে একটা কম্পেনসেশন দেওয়া উচিত। এরা আহত যে এইচএসসি 24-এর শিক্ষার্থী তাদের কি কম্পেনসেশন হবে? খাতা পুড়ে গেছে এই বিষয়ে একটা কথা শুনতেছি, খাতা পুড়ে গেছে, কেউ বলতেছে প্রশ্নপত্র পুড়ে গেছে, সেটার কম্পেনসেশনটা আসলে কি হবে? সিলেট বোর্ডে 4টা পরীক্ষা কবে হবে? সো এই উত্তরগুলা হচ্ছে আমি খুঁজতেছি। এই উত্তর নিয়ে রিলেটেড আমি কয়েকটা পোস্ট দিয়েছি, আমি চেষ্টা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জিনিসগুলা পৌঁছানোর। দেখি আমার তরফ থেকে। আর তোমরা তো স্টুডেন্টরা অনেকে আন্দোলন করার চিন্তা করছো, তোমরা করতে পারো, এটা তোমাদের আমি মানা করার কেউ না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে অটোপাসটা এখন দেওয়াটা মানে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে আসলে অটোপাস দেয়, এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন এখন না, এবং সরকার চাইবেও না অটোপাস দিতে। তাদের ভাবমূর্তি থেকে শুরু করে অনেক কিছুর বিষয় আছে। অটোপাস না দিলেও কিছু কিছু জায়গায় উত্তর ক্লিয়ার করা দরকার। এক নম্বর হচ্ছে এইচএসসি 24-এর কয়জন আহত, এটা তাদের একটা তালিকা করা দরকার, খোঁজ নেওয়া দরকার, একটা নোটিশ দেওয়া দরকার যে এইচএসসি 24 কোথায় কোথায় অসুস্থ আছো, বা যে শিক্ষক আছে তাদের মাধ্যমে, কলেজের মাধ্যমে খোঁজ নিয়ে এইচএসসি 24-এ আহত বাচ্চাদের কি করা উচিত, যারা বেশি আহত তাদেরকে একদম হচ্ছে যে তাদের রেজাল্ট সাবজেক্ট ম্যাপিং করে দিয়ে দাও। যারা আহত আছে, খাতা পুড়ে গেছে কিনা ভাই আমাকে ডিটেলস দিতে হবে, খাতা পুড়ে গেছে কিনা, আমি পরীক্ষা দিয়ে আসলাম আমার খাতা পুড়ে গেছে, আমাকে লুকোচুরি করে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দিয়ে দিল, সেটা হবে না। সিলেট বোর্ডের পরীক্ষার কি হবে, মানে পিছাইতে পিছাইতে 2-2.5 মাস গেছে, সিলেট বোর্ডের কি হবে এটাও জানাইতে হবে। একই সাথে প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে যে আমার মনে হয় যে প্র্যাকটিক্যালগুলো কম্পেনসেশন করা উচিত। শুধু শুধু এত ডিলে করা দরকার কি, শুধু শুধু এত ডিলে করার দরকারটা কি? সো স্টুডেন্টদের সাথে আসলে বসা উচিত, যে হচ্ছে স্টুডেন্টদের সাথে বসা উচিত। তো আমি তোমাদের বলবো যে তোমরা তোমাদের কলেজের মাধ্যমে একটু কাজ করো। আন্দোলন তোমরা হচ্ছে রাস্তায় নামতে চাচ্ছ খুব ভালো, কিন্তু এখানে কলেজের কানেকশনটা যদি তোমরা কলেজের প্রিন্সিপালদের গিয়ে ধরো, যে যে কলেজের, সেই কলেজের 20-25 জন বাচ্চা গিয়ে প্রিন্সিপালকে, স্যার আমাদের এই, তোমরা জানো তোমাদের কলেজে কি অবস্থা, যে স্যার আমাদের এই বাচ্চারা অসুস্থ, আমাদের খাতা পুড়ে গেছে এরকম একটা গুজব শুনতে পাচ্ছি, এবং আমাদের হচ্ছে যে এত লম্বা সময় 2 মাস আমাদের গ্যাপ হয়ে গেছে, আমাদের সেশন জট, আমরা এই ঝামেলা চাই না, আপনারা এখনই শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করেন। যেমন ঢাকা কলেজ আছে, যেমন ঢাকা কলেজ খুব পাওয়ারফুল একটা কলেজ, সেই কলেজের টিচাররা খুব বড় বড় দায়িত্বে থাকে। এরকম প্রতিটা বিভাগে যে সরকারি কলেজগুলো আছে সেই কলেজগুলোর সামনে গিয়ে তোমরা তোমাদের প্রিন্সিপালকে ধরো, সেখানে যে অথরিটি আছে, যে শিক্ষকরা আছে তাদের সাথে হচ্ছে তোমরা বসো, তাইলে দেখবা জিনিসটা একটা দ্রুত সমাধান পাবা। মানে হুট করে রাস্তায় গিয়ে তুমি দাঁড়াইলা, আন্দোলন করলা, সেটা থেকেও হচ্ছে যে একটু যৌক্তিক উপায় যদি দাঁড়াও তাইলে হচ্ছে জিনিসটার সমাধান, উত্তরগুলা তোমরা সহজে খুঁজে পাবা। সো হচ্ছে আমার মতামত থাকবে তো যে তোমরা কলেজের প্রিন্সিপালের মাধ্যমে আগাও, কলেজের যে প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল সেই প্রিন্সিপালের মাধ্যমে আগাও, তাইলে হচ্ছে যে তোমরা একটা যৌক্তিক সমাধান দ্রুত পাবা। নাইলে শুধু শুধু তুমি হচ্ছে বিভিন্ন স্পেসিফিক পয়েন্টে আন্দোলন করলা, সেই আন্দোলনটা কতটুকু অনলাইনে ভাইরাল হলো সেটার উপর ভিত্তি করে দেখা যাবে যে তোমার ফলাফল আসবে। তো প্রিন্সিপালের মাধ্যমে আগাইলে, কলেজের মাধ্যমে আগাইলে জিনিসটা সুন্দর হবে। আমি কিন্তু এইচএসসি বন্যার সময়ও বলছিলাম, যে তখন আমি বাংলাদেশে ছিলাম না, আমি হজ পালনের জন্য মক্কাতে ছিলাম, তখন আমি বলছিলাম যে তোমরা প্রিন্সিপালের মাধ্যমে আগাও, কিন্তু তোমরা কেউ প্রিন্সিপালের মাধ্যমে আগাও নাই, এবং পরীক্ষার 1 সপ্তাহ আগে কি আন্দোলন করলা, কি স্মারকলিপি জমা দিলা, আলটিমেটলি কোনো ফলাফল আসে নাই। যদিও তখন স্বৈরাচারী যে সরকার ছিল তারা আমাদের কথা শুনবেন, এটাই স্বাভাবিক, কিন্তু প্রিন্সিপালের মাধ্যমে আগাইলে জিনিসটা একটা যৌক্তিক সহজে সমাধান পাওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি। গেল কথা।
এখন আসো যে হচ্ছে যে অনেকে পড়ালেখা করতে চাও, তাহলে আমি কিন্তু আমার জায়গা থেকে তোমাদেরকে একটু বুদ্ধিও দিয়ে দিলাম, আমার জায়গার স্ট্যান্ডটাও ক্লিয়ার করলাম যে অটোপাস নিয়ে আমি ফেসবুকে যে পোস্ট দিয়েছি সেখানে আমি একদমই বলেছি অটোপাস সম্ভব না, এবং অটোপাস বা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট জিনিসটাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন এখনও করতে পারছি না। কিন্তু তোমরা শিক্ষার্থী, তোমরা তোমাদের পজিশন জানো, শিক্ষক হিসাবে শিক্ষকদের সবসময় মনে হয় যে পোলাপান ফাঁকিবাজি করার জন্য এটা করতে চাচ্ছে, বাট তোমরা যারা 24 ব্যাচ আছো তোমরা তোমাদের পরিস্থিতি বোঝো, তোমরা তোমাদের পরিস্থিতি বুঝে দাবি দেওয়া পেশ করতে পারো। এই ব্যাপারেও আমার সমর্থন আছে, কারণ হচ্ছে পরীক্ষার্থীরা তাদের দাবি জানাইতেই পারে। বাংলাদেশে এখন গণতান্ত্রিক দেশ যেহেতু আমরা চাচ্ছি তোমরা তোমাদের দাবি জানাতে পারো। আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলা আমার দাবিগুলো আমি তোমাদের সাথে জানাইলাম, এবং আমার যে কথাটা সেটা হচ্ছে তোমরা কলেজের প্রিন্সিপালের মাধ্যমে আগাও, প্রিন্সিপালকে গিয়ে এই বিষয়গুলা নিয়ে যৌক্তিক সমাধান তাদের কাছে দাবি করো। আমি অটোপাস বিষয়টা থেকেও আমার মূল কনসার্ন আহত এইচএসসি 24 শিক্ষার্থীদের কী হবে, খাতা পুড়ে গেছে কিনা, সিলেট বোর্ডের পরীক্ষাগুলা কিভাবে কি নেওয়া হবে, এবং আমার কথা হচ্ছে যে তোমাদের দাবি দেওয়াগুলো তোমরা পেশ করতেই পারো, তোমরা চাইতেই পারো। 2 মাস হয়ে গেছে ভাইয়া অটোপাস, স্যার অটোপাসের একটা ব্যবস্থা করেন আমাদের, বা আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কমান, বা আমাদের এই জায়গায় পরীক্ষার মধ্যে গ্যাপটা কমায়, মার্ক কমায়, আমাদের হচ্ছে যে দ্রুত পরীক্ষা নেন। এগুলো অযৌক্তিক কোনো দাবি না, পেশ করতেই পারো তোমরা। এখন আসো যে আমরা যে জায়গায় হচ্ছে যে যেতে চাই, যে আমরা যারা পড়ালেখা করতে চাই, যে অনেক বাচ্চা আছে ভাই আমি অটোপাস চাই না, পড়ালেখা করতে চাই, এরকম গ্রুপ থাকবেই, যে দেখা যায় সবাই চাবে না। যারা পড়ালেখা করতে চাও বা যারা অটোপাস চাও তারাও একটু যে ভাই অটোপাস দিবে কি দিবে না আসলে, বা আমাদের পরীক্ষার রুটিনটা কমাবে কি কমাবে না, কি করবে এই নিয়ে একটা চিন্তা আছে। তারাও চাচ্ছ যে না একটু পড়ালেখাটাও একটু আগায় রাখি, যে না আমি একটু পড়ালেখার মধ্যেও থাকি, সাথে অটোপাস রিলেটেড বা সাবজেক্ট ম্যাপিং রিলেটেড কথাবার্তার মধ্যেও আমি থাকি। 2 জায়গা যারা ব্যালেন্স করতে চাচ্ছ তাদের জন্য যে দেখো যে আমরা একটা রিভিশন প্রজেক্ট শুরু করেছি, কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি রিভিশন প্রজেক্ট, সিএমবি রিভিশন প্রজেক্ট। কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ক্লাস আমরা কালকে থেকে শুরু করব, আমরা ক্লাস নেওয়া তোমাদের শুরু করে দিব, তোমরা হচ্ছে আমাদের সাথে পড়তে থাকবা। তাইলে কি হবে, তোমার একটা পড়ালেখার ফ্লোর মধ্যে তুমি থাকলা, ঠিক আছে? কারণ নিজে নিজে এখন পড়া একটু কঠিন, আমি তোমাকে গুছিয়ে পড়ায় দিলাম, সেটা তোমার জন্য ভালো হবে। তুমি এখন 6 ঘন্টা করে ডেইলি স্টাডি একটা প্ল্যান করো, যে 6 ঘন্টা করে তুমি পড়ালেখা করবা, অ্যাডমিশন প্ল্যানটা গোছানো এবং কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সকল গ্যাপ দূর করে নেওয়া, এই 4টা কাজ এখন তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ। দেখো এইচএসসি পরীক্ষা হোক না হোক, যেটা ইচ্ছা হোক, তোমার কিন্তু হচ্ছে পড়ালেখা করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ তোমার পড়তে হবে। এইচএসসির পড়ালেখা যদি তুমি ঠিকমতো না গুছাও, অ্যাডমিশনে তুমি চান্স পাবা না, এটা বাস্তবতা। এবং অনেকেরই অনেক সমস্যা আছে, যে এসএসসির রেজাল্ট খারাপ, এইচএসসি তারা ভালোভাবে আগাতে চাচ্ছিল, অনেকগুলো বিষয় আছে। আবারও বলতেছি, আমি মনে করি যে হচ্ছে এইচএসসি 24-এর স্টুডেন্টদের সাথে বসা উচিত শিক্ষা মন্ত্রণালয়ের, কলেজের ভিত্তিতে কলেজের প্রিন্সিপাল একজন করে 2-3 জন করে প্রতিনিধি নিয়ে বসা দরকার, কারণ 24-এর পুরো জিনিসটা একটা হজবরল পাকায় আছে। সো তাদের সাথে বসে তাদের মতভেদ জেনে তারপর 24-এর ডিসিশন দেওয়া দরকার। এখন আসো যে এই যে আমি পড়ালেখার রিলেটেড একটু কথার মধ্যে আসি, তো কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি রিভিশন প্রজেক্ট, যে যারা কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এখন তোমাদের রিভিশন দেওয়া দরকার, গ্যাপগুলা দূর করা দরকার। সো প্রথম পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্টটা আমরা প্রথমে পড়ি, সিএমবি রিভিশন প্রজেক্ট, সিএমবি সকল গ্যাপ দূর করে। দেখো অনেক বাচ্চা আছো যারা মেডিকেলে পড়তে চাও, সেজন্য তুমি এতদিন ম্যাথ পড়ো নাই ঠিক মতো। অনেক বাচ্চা আছো যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, সেজন্য তোমরা বায়োলজি পড়ো নাই এতদিন ধরে। কিন্তু যখনই তুমি একটা ফাঁকিবাজি করবা, সেটা তোমার জন্য একটা হচ্ছে যে বিশাল বড় মাইন্ড হিসাবে আসবে। কারণ মেডিকেলের প্রিপারেশন নিয়ে মেডিকেলে চান্স না পাইতেই পারো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে বুয়েট কুয়েট চুয়েট মিস যাইতেই পারে। কিন্তু তুমি যদি ঠিকমতো পড়াশোনা শুরু না করো, মানে হচ্ছে যে এই ম্যাথটা তুমি একদমই পড়ো নাই, মেডিকেলের প্রিপারেশন নিছো, মেডিকেলের চান্স মিস, ম্যাথ পারো না, তার মানে ভার্সিটিতেও চান্স মিসের দিকে যাবা। ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিছো, বায়োলজি একদমই পারো না, তাহলে কিন্তু তুমি ভার্সিটিতে চান্স মিস করার দিকে যাবা, যদি তোমার বাই চান্স ইঞ্জিনিয়ারিং মিস যায়। তো এখন আমরা তোমাদের জন্য যেটা চালু করছি, যে আমরা আমাদের যে টিচার প্যানেল আছে, আমরা ঠিক করছি যে আমরা তোমাদের পড়াশোনা শুরু করে দিব, কারণ আমরা টিচার, আমাদের কাজ হয়েছে তোমাকে একটু পড়ালেখা করানো। সো আমরা একটু পড়ালেখার মাঝে রাখা, এটা এইচএসসি অ্যাডমিশন সব জায়গায় তোমার কাজে লাগবে। সো আমরা 16 তারিখ থেকে 31 আগস্ট পর্যন্ত একটা রুটিন দিয়ে দিয়েছি। বায়োলজি আমি তোমাদের পড়াবো, ম্যাথ তোমাদের তারেক ভাইয়া পড়াবে, কেমিস্ট্রি তোমাদের মিল্টন ভাইয়া এবং ইরফান ভাইয়া পড়াবে। সো আমরা 16 থেকে 31 আগস্ট পর্যন্ত তোমাদের পড়ায় যাব। এমনকি আমরা যেহেতু তোমাদের
রুটিন দিছে এই রুটিন যদি বলবৎ থাকে আমরা 5 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদেরকে এইভাবে সব সাবজেক্ট দেখা যাবে। 6 সেপ্টেম্বর থেকে সাবজেক্ট ওয়াইজ পড়ানো শুরু হবে। সো এখানে আমি যেমন কোষের গঠন, প্রাণী বিভিন্নতা, শ্রেণীবিন্যাস, অণুজীব, প্রাণী পরিচিতি, শারীরতত্ত্ব, পরিপাক, শোষণ, প্রায় 6টা চ্যাপ্টার আমি তোমাদের পড়ায় দিব এমসিকিউ এবং সিকিউ সাজেশন। অলরেডি সিকিউ আমি তোমাদের পড়ায় দিছি। তোমাদের এখানে জৈব যৌগ পড়ায় দিবে কেমিস্ট্রি ভাইয়ারা, জৈব যৌগ, পরিমাণগত রসায়ন, গুণগত রসায়ন, পরিবেশ রসায়ন, এগুলো তোমাদের কেমিস্ট্রি ভাইয়ারা পড়ায় দিবে এবং তোমাদের প্রতিটা চ্যাপ্টারে সিকিউ জন্য কি লাগবে, এমসিকিউ কিভাবে কি পড়বা সব কিছু গুছিয়ে দিবে। ম্যাথের জন্য তারেক ভাইয়া বহুপদী, স্থিতিবিদ্যা, তারপর হচ্ছে যে অন্তরীকরণ, জটিল সংখ্যা, এগুলো পড়ায় দিবে। দ্যাট মিনস আমরা এই জায়গাটার মাধ্যমে তোমাদের খুব বেশি ফোর্স দিয়ে একদিনে অনেক বেশি পড়াশোনা না করে আমরা অল্প অল্প করে তোমাদের পড়াশোনা করাবো। সো এখানে আমাদের মূল কথা হচ্ছে এই সিএমবি প্রজেক্টে হচ্ছে আমরা কি করব, সিএমবি লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসগুলো কোথায় হবে, আমাদের 3টা গ্রুপ আছে, একটা ম্যাথের গ্রুপ আছে, একটা কেমিস্ট্রি গ্রুপ আছে, একটা বায়োলজির গ্রুপ আছে। বায়োলজি 30 ডে বায়োলজি গ্রুপ, কেমিস্ট্রি 24 ডে কেমিস্ট্রি গ্রুপ, ম্যাথের 20 দিনের ম্যাথ গ্রুপ। আমরা এইচএসসির আগে এখানে সব শেষ করে দিয়ে আসছিলাম। সেই গ্রুপগুলোতেই আমরা আবার লাইভ নিব, গ্রুপের লিঙ্কগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এই লাইভ ক্লাসের উদ্দেশ্য হচ্ছে যে তুমি পড়ায় ফেরো, তুমি পড়ার অভ্যাসে ফেরো, কারণ পড়ালেখাটা একটা অভ্যাস। এই যে তোমাদের হচ্ছে যে এইচএসসি দিতে মন চাইতেছে না, কারণ কি জানো, কারণ তোমার মধ্যে একটা জড়তা চলে এসেছে যে হাল্লা এতদিনে একটা গ্যাপের পর যে কোনো কিছু করতেই কষ্ট লাগে। সেই জন্য আমরা লাইভে পড়াবো, আমাদের সাথে তোমরা পড়বা, তাহলে তোমরা আগায় যাবা। ঠিক আছে, তাহলে এই লাইভগুলা মিস দেওয়া যাবে না, একদমই মিস দেওয়া যাবে না। লাইভ ক্লাসগুলো আমরা ইউটিউবে আপলোড দিব, তোমরা দেখতে পারবা। এখন আসো যে আমি তোমাদের একটা 6 ঘন্টার স্টাডি প্ল্যানের কথা বলছি। দেখো এখন এই মুহূর্তে না তুমি চাইলেও অনেক বেশি পড়তে পারবে না, কারণ তোমার পড়ালেখার মধ্যে একটা জড়তা চলে আসছে। তো 16 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত তুমি 6 ঘন্টা করে পড়ালেখা করো, আর হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর তুমি আস্তে আস্তে পড়ার সময় বাড়াও। এখন খেয়াল করো যে হচ্ছে সকাল 10টা থেকে 12টা 30 এইটুকু টাইম তুমি আমাদের সাথে কাটাবা, লাইভ ক্লাস করে কাটাবা। বিকালে তুমি 4টা থেকে 6টা 1.5 ঘন্টার একটা পড়ালেখার সেশন রাখবা। এর মাঝখানে যে গ্যাপ টাইমটা দিছি সেই টাইমে তুমি নামাজ পড়বা, গোসল করবা, খাবা, তুমি হচ্ছে যে যা ভালো লাগে তুমি করো, কোনো সমস্যা নেই। এই টাইমটায় তুমি 1.5 ঘন্টা পড়ো। 2 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা পড়ার কথা বলছি, কারণ মাঝে আসরের নামাজ আছে, একটু ব্রেক আছে, চাইলেও এতক্ষণ পড়া হবে না। রাতে 7:30 থেকে যে 11:30 টাইমটা আছে, ওই টাইমটায় 4 ঘন্টার মধ্যে তুমি 3.5 ঘন্টা পড়ার পেছনে ব্যয় করো, কারণ এই রাতের টাইমটা খুব গুরুত্বপূর্ণ। আধা ঘন্টা ব্রেক রেখেছি, মাঝে এশার নামাজ রয়েছে, তুমি একটু গ্যাপও নিতে পারো। সকালবেলা তুমি 8:30 থেকে 9:30 আরও 1 ঘন্টা পড়ো। তাহলে দেখো তোমার এখানে কিন্তু 6 ঘন্টার পড়ালেখা নিজের হয়ে গেল। আর এখানে হচ্ছে তুমি আমাদের সাথে হচ্ছে সিএমবি লাইভ ক্লাসের মধ্যে তুমি হচ্ছে আরও 2-2.5 ঘন্টা পড়লা, তাহলে কিন্তু তুমি একটা পড়ালেখার ফ্লোর মধ্যে আস্তে আস্তে আসবা। তুমি চিন্তা করলেই প্রথম দিন 6 ঘন্টা পড়তে পারবা না, 6 ঘন্টা রুটিন করেও দেখবা 2 থেকে 3 ঘন্টা পড়া হচ্ছে। বাট এই রুটিনটা স্টিক থাকলে তোমার আস্তে 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 পড়ার ফ্লোটা বাড়বে। কারণ আমরা পড়েছি যে নিউটনের বলবিদ্যার যে সূত্র ছিল, এখানে ছিল কি, জড়তার সূত্র কি ছিল, যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু চিরকাল একই বেগে গতিশীল থাকতে চায়। সো এটার পরিবর্তন করতে চাইলে কি বল প্রয়োগ করতে হবে। সো নিজের উপর বল প্রয়োগ করে আস্তে আস্তে নিজেকে পড়ালেখার মধ্যে ফিরাইতে হবে। এবং ছাত্রছাত্রী হিসেবে একটা জিনিস মনে রাখবা, তোমরা পথের সংগ্রাম করে দেশকে বিজয় এনে দিয়েছো, এজন্য তোমাদের স্যালুট। এবং তোমাদের জন্যই আজকে এখানে আসি, নাহলে তো ধরে নিয়ে যেত অনেক আগেই। ফাদ স্যারকে ধরলো, ইয়াসিন ভাই, শুভ ভাইকে ধরলো, আমার বাসায়ও পুলিশ আসছিল ধরার জন্য, 100% ধরতো যদি আন্দোলন সফল না হইতো। সো এই যে কথাটা, তোমরা বিজয় এনেছো, কিন্তু পড়ালেখার মধ্যে কিন্তু তোমাদের ফিরতে হবে। তো তোমরা অনেকে অটো পাস দাবি করতেছো বা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট চাচ্ছ, যেটাই চাও, কিন্তু আলটিমেটলি পড়ালেখায় যদি তুমি না ফেরো তখন তো অ্যাডমিশন টেস্ট তোমার যাবে। সো যেটাই করো ভাই, পড়ালেখায় ফিরতে হবে। সো আমাদের সাথে আস্তে আস্তে পড়াশোনা শুরু করে দাও, দেখবা যে তুমি একটা ফ্লো পেয়ে যাবা। ওদিক থেকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা হয়েছে যে অ্যাডমিশন প্ল্যানটা করে ফেলো, যে তুমি মেডিকেলে যাবা, ইঞ্জিনিয়ারিংয়ে যাবা, না ভার্সিটিতে যাবা। এখন বাংলাদেশে এতদিন মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংই মানুষ স্বপ্ন দেখতো, এবার দেখো ঢাকা ভার্সিটি কি সুন্দর কাজ করছে, বাংলাদেশের সংস্কারে ঢাকা ভার্সিটি কাজ করছে। তারপর ব্যারিস্টার মঞ্জুর আল মতিনকে দেখে অনেকের ব্যারিস্টারি পড়ার শখ জাগতে পারে, সার্জিসকে দেখে অনেকের হচ্ছে যে জুলজি পড়ার শখ জাগতে পারে। সো যেই ছকই জাগুক কোনো সমস্যা নাই, তুমি পড়ালেখা কোথায় করবা এই জিনিসটা চিন্তা করো। কারণ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি 3টার প্রিপারেশন প্যাটার্নের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এবং একাডেমিক পড়ালেখা তোমার অ্যাডমিশনে হেল্প করবে। সো এই যে এইচএসসির জন্য তুমি এখন পড়াশোনা শুরু করতেছো, এটা কিন্তু তোমাকে সাহায্য করবে। যেমন আমার একাডেমি অ্যাডমিশনের মানে এইচএসসির টাইমে আমার একটা টার্গেট ছিল যে আমি এইচএসসি পরীক্ষাগুলো খুব ভালো করে দিব, এত ভালো করে দিব যেন এইচএসসি পরীক্ষাগুলো আমার ভালো হয়, একই সাথে আমার
অ্যাডমিশনের ফ্লোটা চলে আসে। সো এই অ্যাডমিশন প্ল্যানটা যে মেডিকেলে পড়বা, ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা না ভার্সিটিতে পড়বা, এটা ফোকাস দিয়ে ফেলো। এবং যে কাজটা করবা, আবারও বলতেছি যে তোমার টার্গেট যদি মেডিকেল হয়, ম্যাথের সব গ্যাপ ফিল আপ করে ফেলো। ম্যাথের গ্যাপ শেষ করো, ম্যাথের যত গ্যাপ আছে শেষ করো। তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয়, বায়োলজির যত গ্যাপ আছে শেষ করো। কারণ হচ্ছে যে বায়োলজির গ্যাপ শেষ করো, কারণ নাইলে কিন্তু তুমি ধরা খায়া যাবা চান্দু। এটা মনে রাখো যে ম্যাথের গ্যাপ যদি তুমি শেষ না করো, মেডিকেলে তুমি ধরা। ইঞ্জিনিয়ারিংয়ের ইচ্ছা আছে, বায়োলজির গ্যাপ শেষ না করলে ইঞ্জিনিয়ারিংয়ে ধরা কখন? যদি মেডিকেলে চান্স নয়, ম্যাথের গ্যাপের কারণে ভার্সিটি মিস। ইঞ্জিনিয়ারিংয়ে চান্স না হলে বায়োলজি গ্যাপের কারণে ভার্সিটি মিস। সো এখন যেহেতু সময় আছে, 1 মাস সময় আছে এখন এইচএসসি শুরু হওয়ার, 1 মাস না 25 দিনের মতো, এখন থেকে তুমি যদি একটু প্ল্যান করে না আগাও তাহলে কিন্তু বিপদে পড়বা। এখন থেকে তুমি যদি এই গ্যাপগুলো ক্লিয়ার করার দিকে ফোকাস না দাও, বিপদে পড়বা। এবং পড়ালেখা অনেকটাই ভুলে গেছো, আস্তে আস্তে আমাদের সাথে শুরু করলে ইনশাল্লাহ আগাইতে পারবা। সো তাইলে আমাদের লাস্ট কথা যেটা হচ্ছে যে তোমাদের যে মূল দাবি, বা অনেকের একটা কথা বলতেছো যে তোমরা অটো পাস চাও, এই অটো পাস বা হচ্ছে আমার কথা হচ্ছে তোমরা এই এইচএসসি 24 কিছু কম্পেনসেশন ডিজার্ভ করো, যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কমাক বা তোমাদের হচ্ছে যে নাম্বার কমাক, যেটাই করুক, এটার বিষয়ে তোমরা একটা আন্দোলন করতে চাচ্ছ, করতে পারো। এটা তোমাদের ইচ্ছা, এখানে না করারও আমি কেউ না, হ্যাঁ করারও কেউ না, এটা তোমাদের বিষয় টোটালি। কিন্তু তোমরা প্রিন্সিপালের মাধ্যমে, কলেজের মাধ্যমে আগাইলে হচ্ছে তোমরা ভালো হচ্ছে ফলাফল পাবা। আর যারা হচ্ছে, আর মূল কথা হচ্ছে পড়ালেখা, তুমি এই দাবি করো, কোনো সমস্যা নাই, পড়ালেখাটা সাথে একটু কন্টিনিউ করো। কারণ তুমি দাবি করে আন্দোলন করে গেলা, 16 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত আন্দোলন করলা, আলটিমেটলি তারা দিল না, তোমার পরীক্ষা হইলো, ডক্টর ইউনূস সাহেব এসে বললো যে না বাবা তোমাদের পরীক্ষা দিতে হবে, তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিল, তোমরা পরীক্ষার মধ্যে চলে আসলা। সো তুমি 10-15 দিনের একটা আন্দোলনে যদি কাটায় দাও, তখন কিন্তু তুমি একদমই পড়ালেখা অফ করে দাও, তখন হঠাৎ করে পড়ালেখা শুরু করতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবা, অনেক কিছুই যৌক্তিক, বাট সবসময় যৌক্তিক কিছু মেনে নেওয়া হয় না। যেমন বন্যার সময় পরীক্ষার পেছনেটা আমাদের একটা যৌক্তিক দাবি ছিল, বাট মেনে নেওয়া হয়নি। সো যেটাই করো, পড়ালেখাটা তোমাকে কন্টিনিউ করতে হবে। যারা চাচ্ছ যে না আমি ফুল ফ্লোতে পড়ালেখা করতে চাই, ডু ইট, ফুল ফ্লোতে পড়ালেখা করো। যারা ভাবতেছো যে না আমি একটু আন্দোলন করতে চাই, করো আন্দোলন, কিন্তু পড়ালেখাটা একটু কন্টিনিউ রাখো, ঠিক আছে? কারণ আলটিমেটলি তুমি যেটাই করো, তোমাকে তো পড়তে ফিরতে হবে, অ্যাডমিশন টেস্ট তো দিতে হবে, অ্যাডমিশন টেস্টের তো কোনো মাফ নাই। আর এটাই হচ্ছে কথা। তো আমি আমার জায়গা থেকে তোমাকে যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, এর মধ্যেও ভুল ত্রুটি থাকতে পারে। যৌক্তিকভাবে উপস্থাপন করো সব কিছু, গালাগাল করো না। তোমাদের মধ্যে কি জানি একটা ভাব চলে আসছে এইচএসসি 24-এর মধ্যে, তোমরা এখন হচ্ছে যে কাউকে আর মানতেছো না, সবাইরই একটু গিয়ে গালাগালি করতে পারলেই তোমাদের ভালো লাগতেছে অনেকের। কিন্তু একটা জিনিস মনে রাখবা, তোমরা ছাত্র, তোমাদের আচার ব্যবহার ছাত্রের মতোই হইতে হবে। হইতে পারে তুমি হচ্ছে কটু কথা বলে ফেলছো কাউকে, বাট সেটা বুঝা যে না আমি এইভাবে কথাটা বলা উচিত হয় নাই। কারণ ভুল মানুষই করে, কিন্তু হচ্ছে সেই ভুলটা অনুধাবন করতে না পারলে তখন সে অমানুষ হয়ে যায়। যেটা আমরা বিগত সরকারের ক্ষেত্রে দেখছি, তারা ভুল করছে, বাট সেটা তারা অনুধাবন করতে পারে না, এখনও টিল নাও অনুধাবন করতে পারে না। সো আমরা যেন ওইরকম স্বৈরাচার না হই, আমাদের ভেতরের সেলফ স্টিমটা যেন স্বৈরাচারই না হয়ে যায়, আমরা যেন নিজেদেরকে সবসময় জাজ করি। সো এইচএসসি 24-এর ক্ষেত্রে আমার একটাই কথা, বাবারা মায়েরা, পড়ালেখায় ফিরতে হবে। যেটাই করো, যাই করো, যে দাবিই তোলো, পড়ালেখার সাথে থাকো, পড়ালেখাকে একদম ছেড়ে দিও না। কারণ অলরেডি 1 মাস তোমরা পড়ালেখা থেকে দূরে, আরও লম্বা সময় যদি তোমরা পড়ালেখা থেকে দূরে থাকো, তোমাদের জন্য কিন্তু বিপদ এবং বিপদ। এবং একটা জিনিস মনে রাখবা, যে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পড়ালেখা করব না, বা এটা একটা বিলাসিতা। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পড়ালেখা না করাটা বিলাসিতা। কারণ তোমার জীবনে পড়ালেখা ছাড়া তুমি কোনো দিন কোনো কিছু অর্জন করতে পারবা না। এবং পড়ালেখাটাই তোমার সফলতার শক্তি, পড়ালেখাটাই তোমার এগিয়ে যাওয়ার শক্তি, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। তাহলে শুরু করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, হতাশ হইও না, আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে সঠিক সিদ্ধান্তই নিবে, সঠিক কিছুই হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম সকলকে।